দাও দেখছি। যাও যাও যাও। বলছি आज 12 জানুয়ারি 2024 শুক্রবার। आज যুব দিবস। স্বামী বিবেকানন্দর 161তম জন্মবার্ষিকী চারিদিকে উদযাপন হচ্ছে। আজ আমরা দুই বন্ধু সস্ত্রীক বাইক নিয়ে একদিনের ভ্রমণে বেরোচ্ছি। আজ সারাদিন আমরা পূর্ব বর্ধমান জেলার কিছু স্থান ঘুরে দেখব। আজ সারাদিন বাইরেই খাওয়া দাওয়া করব। কিভাবে যাওয়া যায়, কি কি দেখার আছে, জায়গার ইতিহাস, কোথায় ভালো খাবার খাওয়া যায়, সব কিছুই আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি এখন বাইক নিয়ে চুঁচড়ো থেকে ওল্ড জিটি রোড ধরে বর্ধমানের দিকে যাচ্ছি। এইখানে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করেও আপনারা বর্ধমান মেন লাইনে এই ট্যুরটা খুব অতি সহজেই করে নিতে পারেন। সব কিছু আমি জানাচ্ছি আপনাদের কিভাবে কি যেতে হবে। আমার বাড়ি থেকে এই সবকটি স্পট ঘুরে আসতে বড়জোর 140 কিলোমিটার গাড়ি চালাতে হবে। যেতে আসতে 70 এরকমই হবে, 70 140 কিলোমিটার। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখন চুঁচড়ো থেকে ওল্ড জিটি রোড ধরে সিমলাগড় কালীবাড়ি আমার প্রথম গন্তব্যের উদ্দেশ্যে আমি যাচ্ছি। কলকাতা থেকে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বর্ধমান মেন লাইনগামী ট্রেনে উঠে সিমলাগড় স্টেশনে নামতে হবে। এই সিমলাগড় স্টেশন থেকে টোটো করে আপনারা খুব অতি সহজেই এই প্রাচীন ও জাগ্রত কালী মন্দিরে চলে আসতে পারেন। সড়কপথে কলকাতা থেকে সিমলাগড়ের দূরত্ব 75-76 কিলোমিটার হবে, আর মগরা থেকে 20 কিলোমিটার। সড়কপথে কলকাতা থেকে মগরা এসে সেখান থেকে ওল্ড জিটি রোড ধরে খুব সহজেই এই কালী মন্দিরে পৌঁছানো যায়। আমরা সিমলাগড় ডাকাত কালী মন্দিরে পৌঁছে গেছি। এইটাই সেই প্রাচীন ও জাগ্রত সিমলাগড় ডাকাত কালী মন্দির। আপনাদের আমি পুরোটা দেখাচ্ছি। এটা একেবারে জিটি রোডের ধারেই এই মন্দিরটা অবস্থিত, যার জন্যে প্রচুর মানুষ এখানে গাড়ি পুজো দিয়ে যায়। এখানে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে পুজো সামগ্রী খুব ইজিলি কেনা যায়। রাস্তার দুধারেই, জিটি রোডের ওপাশে এপাশে দুধারেই প্রচুর দোকান আছে। আর আমরা এবারে নাট মন্দিরের সামনে রয়েছি। এইবারে ভেতরে প্রবেশ করব। আগেকার দিনে ডাকাতরা নাকি এই মা কালীকে পুজো দিয়ে ডাকাতি করতে যেতে, সেই জন্যে এই কালীর নাম ডাকাত কালী। আবার অনেকে বলে এখানে নাকি শ্মশান ছিল, সেই জন্যে এই মাকে অনেকে শ্মশান কালীও বলে। তবে এখানে মায়ের নিত্য পুজো হয়। এই দেখুন হাঁড়ি কাঠ। আগে নাকি এখানে নরবলি হতো। একটা বড় নাট মন্দির রয়েছে, নাট মন্দিরে অনেক ঘন্টা বাঁধা রয়েছে। এইখানে একটা গাছ, সেখানে মানত করে সবাই সুতো বেঁধেছে, সেটা দেখবো আমরা। এই সামনে মায়ের গর্ভগৃহ, মায়ের গর্ভগৃহের সামনেও আর একটা হাঁড়ি কাঠ রয়েছে। এই জায়গার নাম নাকি আগে হরিহর পাড়া ছিল, কিন্তু বর্তমানে সিমলাগড় হয়ে গেছে। এই মন্দিরে অনেক বিবাহ অনুষ্ঠানও হয়। এখানে বিবাহ পদ্ধতি চালু আছে।
গাড়ি পুজো হয়। এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, সবাই তার সামনে ধূপ বাতি জ্বালাচ্ছে। আর এই একটা গাছ, এই গাছেতে সবাই সুতো বেঁধে মানত করছে। আমি এখন দাঁড়িয়ে আছি মায়ের গর্ভগৃহের সামনে। এবার আমরা মাকে দর্শন করব, একটু পুজো দেব, প্রণাম করব, করে এখান থেকে আমরা পরবর্তী গন্তব্যে বেরিয়ে যাব। চলুন তাহলে এবার মাকে দর্শন করা যাক। দুজন ঠাকুরমশাই পুজো করছেন। এই দেখুন মায়ের অপূর্ব রূপ, মা খুব সুন্দর। জয় মা, সবার মঙ্গল করো। সিমলাগড় ডাকাতকালী মন্দির আমাদের দর্শন হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এই জিটি রোড ধরে এখন যাব বইচি। বইচি থেকে আমরা ডান দিকে বইচি কালনা রোড ধরব, ধরে আমাদের এর পরবর্তী গন্তব্য নারকোলডাঙ্গা মা জগৎ গৌরী মায়ের মন্দির আমরা যাব। চলুন তাহলে যাওয়া যাক। এই সব দৃশ্য দেখতে দেখতে বইচির উদ্দেশ্যে। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমি হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেছি, তাই খুব কষ্ট পাচ্ছি। এইখানে জিটি রোডে সিমলাগড়ের দুধারে খালি প্লাস্টিক বোতলের প্রচুর স্তূপাকার রয়েছে। সামনে সিমলাগড় রেল লাইন ক্রসিং আছে, এটা বর্ধমান মেন লাইনের ক্রসিং। সেই ক্রসিংটা পেরিয়ে আমরা চলে যাব পূর্ব বর্ধমানের বৈদ্যপুরের কাছে নারকোলডাঙ্গায়। এই ক্রসিংটা চলে এসছে। আমরা এই ক্রসিংটা ক্রস করে একটু দাঁড়াবো। আপনার পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে নারকোলডাঙ্গা যাবেন? আপনাদের বর্ধমান মেন লাইনে বৈচিগ্রাম স্টেশনে নামতে হবে। হাওড়া বা শিয়ালদা থেকে বর্ধমানগামী মেন লাইন লোকালে বৈচি স্টেশনে নামতে হবে। সেখান থেকে টোটো করে বা অটো করে কালনা যে বাস স্ট্যান্ড আছে, বৈচি কালনা বাস স্ট্যান্ড, সেইখানে আসতে হবে। সেখান থেকে বাস ধরে আপনাদের বৈদ্যপুর রথতলা মোড়ে নেবে। সেখান থেকে টোটো বা অটো করে আপনারা নারকেলডাঙ্গা বা রাখাল রাজা মন্দির যেতে পারেন। আবার আপনারা বৈচি থেকে ডাইরেক্ট অটো বা টোটো রিজার্ভ করে একসঙ্গে নারকেলডাঙ্গা আর রাখাল রাজা মন্দির ঘুরে দেখে নিতে পারেন। আমরা এখন বৈচি পৌঁছে গেছি। বৈচি শহরের ভেতর দিয়ে যাচ্ছি। আর একটু এগিয়ে গিয়ে আমরা জিটি রোড ছেড়ে দেবো। এই যে এখান থেকে আমি ডান দিকে বৈচি কালনা রোড ধরবো, রেল লাইন পেরিয়ে। এইখানটা একটু কনজাস্টেড, একটু ভিড়ভাট্টা হয়। চলুন তাহলে এইসব দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। সামনে বৈচি রেলগেট, রেলগেট বন্ধ আছে, এখানে দাঁড়াতে হবে। কি আর করা যাবে, দাঁড়িয়ে যাই। রেলগেট পেরিয়ে কিছুটা আসার পরেই এই একটা ডিবিসির ক্যানেল পড়ল। আমরা এটা পেরিয়ে গিয়ে একটু জলখাবার খেয়ে নেব। এইখানে এই বাঁ দিকে ক্যানেলটা পেরিয়ে একটা মিষ্টির দোকান আছে, খুব ভালো পেটাই পরোটা পাওয়া যায়, আমি এটা শুনেছি। আজকে আমরা সেইখানে পেটাই পরোটা খেয়ে টেস্ট করে দেখব কেমন। চলুন তাহলে যাওয়া যাক। আর বৈচি স্টেশন থেকে আপনাদের টোটো বা অটো করে এই জায়গাতেই আসতে হবে। এইখান থেকেই কালনা বাসগুলো ছাড়ে। বৈচি থেকে কালনা যে বাসগুলো, আপনারা এই অবধি এসে এখান থেকেই বাস পেয়ে যাবেন বৈদ্যপুর রথতলা মোড় যাওয়ার জন্যে। এখান থেকে জলখাবার খেয়ে আপনারা বাস ধরে চলে যেতে পারেন। আমরা জলখাবার খেতে এখানে একটু দাঁড়ালাম। এখানে পেটাই পরোটা পাওয়া যায়, আমরা পরোটা নিচ্ছি। নানা রকমের খুব সুন্দর মিষ্টি এখানে রয়েছে। আমরা 100 গ্রাম করে পেটাই পরোটা সঙ্গে আলু ফুলকপির তরকারি নিয়ে নিলাম। পেটাই পরোটা আর আলু ফুলকপি দিয়ে একটা খুব সুন্দর তরকারি আজকে আমাদের জলখাবার।
চলো রসগোল্লাটা খেয়ে দেখো। স্নেহা খেয়ে নিয়েছে? ও খেয়ে নিয়েছে। নলেন গুড়ের রসগোল্লা খুব টেস্টি। আমি এখন চলে এসেছি নারকোলডাঙ্গার শ্রী শ্রী মা জগৎগৌরী মাতার মন্দিরের সামনে। এটাই মা জগৎগৌরী মাতার মন্দির, বহু প্রাচীন এই মন্দির। এটা মায়ের বাড়িও অনেকে বলে। নারকোলডাঙ্গা মেন রাস্তার উপরেই এই মন্দিরটা রয়েছে। চলুন আমরা তাহলে ভেতরে ঢুকে পুরো মন্দিরটা ঘুরে দেখি। এইখানে সামনে দরজা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। পুরো বাড়িটা লাল রঙের। এখানে একটা বিরাট দরজা রয়েছে। দরজা দিয়ে ঢুকে প্রথমেই বড় নাট মন্দির, আর এই মায়ের গর্ভগৃহ মন্দির। খুব সুন্দর। মা খুবই প্রাচীন ও জাগ্রত। মায়ের বড় উৎসব বলতে দশহরার সময় ঝাপান, সেই সময় লক্ষাধিক লোকের ভিড় হয়। মায়ের মন্দির খুবই সুন্দর। এইটা নাট মন্দির। এখানে বসে সবাই পুজো দেখতে পারে। আমরা একটু পুজো দেব। এই নাট মন্দির। এই অঞ্চলের মানুষজন মাকে খুবই ভক্তি শ্রদ্ধা করে। মা ভেতরে সিংহাসনে বসে আছেন, খুব সুন্দর। আমরা একটু নাম গোত্র দিয়ে যে যার পুজো দিলাম। এখানে নিত্য পূজা হয়। মা এখানে নিত্য পূজিত হন। জয় মা জগৎগৌরী, সবার মঙ্গল করো। আমরা নারকোলডাঙ্গা মা জগৎগৌরী মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি রাখাল রাজা মন্দিরে। নারকোলডাঙ্গা থেকে দূরত্ব ওই 2.5 থেকে 3 কিলোমিটার মতো হবে। এটা গোপালদাসপুর গ্রামে অবস্থিত। এই রাখাল রাজার মূল মন্দির। সামনে একটা বড় নাট মন্দির, পিছনে জোরবাংলার মন্দির, সেটাই বাবার গর্ভগৃহ। এই সামনে দোলমঞ্চ। মন্দিরের বাইরে পূজার সামগ্রিক দোকান রয়েছে, আপনারা কিনে পুজো দিতে পারেন। আমরাও একটু পুজো দেব এখানে। চলুন তাহলে মন্দিরে প্রবেশ করা যাক। প্রবেশ করে প্রথমেই নাট মন্দির। এইখানে এখন নাম সংকীর্তন চলছে। রোজই এখানে নাম সংকীর্তন হয়। এইখানে অনেকগুলি থাম দিয়ে এই নাট মন্দির। প্রত্যেকটি থামে শ্রীকৃষ্ণের জীবনী আঁকা রয়েছে। এই সামনে গর্ভগৃহ। রাখাল রাজা সিংহাসনে বসে আছেন। আমি যতটা পারি জুম করে দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর কাঠের এই মূর্তি, নিম কাঠের তৈরি। রাখাল রাজা প্রায় 500 বছরের অধিক প্রাচীন এই মন্দির এবং বিগ্রহ। বাবা এখানে নিত্য পূজিত হন এবং বাবা খুবই জাগ্রত। প্রত্যেক লোকের মনস্কামনা পূর্ণ হয়। আমরা এবারে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখছি। এখানে অনেকগুলো মূর্তি করা আছে। চলুন তাহলে সেগুলো এবারে দেখা যাক। মন্দির চত্বরে গরম গরম তেলে ভাজা হচ্ছে। ধনে পাতার চপ, আলুর চপ, বাঁধাকপির চপ। আমরা একটু আলুর চপ অর্ডার করলাম। চপ আর লিকার চা খেয়ে আমরা একটু মন্দিরের বাইরের দিকটা একটু ঘুরছি। এইখানে একটা সর্ষে ক্ষেত রয়েছে, খুব সুন্দর, সবে ফুল ফুটেছে। ক্ষেতটা দেখুন,
মন্দিরের পরিবেশটা অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। আমার এই রাখাল রাজা নিয়ে আগে একটা ভিডিও করা আছে, আপনারা আমার চ্যানেলে সেটা দেখতে পারেন, খুব ভালো লাগবে দেখবেন। এবারে আমরা ভোগ প্রসাদ খেতে বসে পড়েছি। এই রাখাল রাজায় 50 টাকার মাধ্যমে ভোগ পাওয়া যায়। 50 টাকার কুপন কেটে আমরা ভোগ খেতে বসে পড়েছি। আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখন শালপাতার থালা দিয়ে দেওয়া হয়েছে, একটু পরেই ভোগ দেওয়া শুরু হবে। প্রথমেই পোলাও দেওয়া হলো, এরপর সাদা ভাত, সরু চালের সাদা ভাত একেবারে গরম, এরপরে শুক্তো দেওয়া হচ্ছে, তার পিছনেই ডাল চলে এসছে। আমি একটু জায়গা করে নিলাম, এইখানে ডাল নেব। আজকে বিউলির ডাল হয়েছে, তার সঙ্গে শাক, এরপরে দিয়ে গেল আলু ফুলকপি আর এঁচড়ের তরকারি, আর এখন আসছে আলু পটলের তরকারি, তারপরে ছিল পায়েস আর রসগোল্লা। ভোগ খাওয়ার পর আমরা এবারে রাখাল রাজা থেকে বেরিয়ে যাচ্ছি বৈদ্যপুর। বৈদ্যপুরে কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো ঘুরে দেখব। চলুন তাহলে যাওয়া যাক বৈদ্যপুর। রাস্তার ধারে এই সর্ষে ক্ষেতটা দেখে একটু দাঁড়ালাম, খুব সুন্দর লাগছে। আমরা এখন চলে এসেছি বৈদ্যপুর। বৈদ্যপুর এক অতি প্রাচীন জনপদ। মনসামঙ্গল কাব্যে এর উল্লেখ পাওয়া যায়। বৈদ্যপুর প্রবেশ করার কিছুটা এসেই এই জোড়া দেউল রয়েছে। পাল বংশের সময় এই জোড়া দেউল তৈরি হয়েছিল বলে মনে করা হয়। অপূর্ব টেরাকোটার কারুকার্য খচিত এই জোড়া দেউল সত্যি অপূর্ব। আমি সামনে থেকে একটু দেখার চেষ্টা করছি, দেখুন কি অপূর্ব টেরাকোটার কাজ। ইট দিয়ে তৈরি এই জোড়া দেউলে টেরাকোটার অলঙ্কারে সজ্জিত রয়েছে, খুব সুন্দর। আমি যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি আপনাদের, আপনারাও দেখুন। আর এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। এখানে জোড়া দেউলের ওপরে যে ছোট ছোট ফোকরগুলো রয়েছে, সেখানে প্রচুর টিয়া পাখি রয়েছে দেখতে পাচ্ছি। জোড়া দেউল থেকে 1 মিনিটের হাঁটা পথে সামনে এগিয়ে এসেই এই অপূর্ব সুন্দর রাসমঞ্চটা রয়েছে বৈদ্যপুরে। খুব সুন্দর এই রাসমঞ্চ। দোলের সময়, রাসের সময়, রথের সময় এইখানেই বৃন্দাবনচন্দ্র এবং রাজরাজেশ্বর এসে অবস্থান করেন। অপূর্ব সুন্দর এই রাসমঞ্চ। এই রাসমঞ্চের ঠিক সামনেই রয়েছে দোলমঞ্চ, এটাও খুব সুন্দর, আমরা সেটাও দেখলাম। আর এই দোলমঞ্চটাও উঁচু বেদির ওপরে তৈরি নির্মিত, আপনাদের দেখাচ্ছি আমি, খুব সুন্দর লাগছে। এটা বৈদ্যপুরের বুড়ো শিব মন্দির। আর একটু এগিয়ে আমরা এখন চলে এসেছি বৃন্দাবনচন্দ্র মন্দিরের সামনে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন মন্দির বন্ধ রয়েছে। পুরোহিত মশাই যখন পুজো করে তখনই এই মন্দির খোলা হয়। আমরা তাই দূর থেকে বৃন্দাবনচন্দ্রের মন্দিরটা একটু দর্শন করলাম। আরও কিছুটা এগিয়ে এসে এই একটা পুরনো মন্দির দেখতে পেলাম, এটাও টেরাকোটার কাজ ভর্তি। আমি এখন চলে এসেছি জমিদার নন্দীদের পুজো বাড়ির সামনে। সপ্তদশ শতকের শেষ দিকে নন্দী পদবীধারী একটি বড় পরিবার বৈদ্যপুরে আসে বসবাস করতে। এরা লবণ, ধান, চুন ইত্যাদির ব্যবসা করে প্রচুর ধন সম্পত্তি অর্জন করে। আনুমানিক 1212 বঙ্গাব্দে নন্দী বংশের কাশীনাথ নন্দী বর্ধমানের রাজা তেজেন্দ্র বাহাদুরের কাছ থেকে এই অঞ্চলের পট্টনি পান। এরপর থেকেই বৈদ্যপুর গ্রামের উন্নতি শুরু হয়। নন্দীবাড়ির সমস্ত পুজো এই বাড়িতেই হয়। এই বাড়িটা বেশ সুন্দর করে
মেনটেন্স করা হয় দেখা যাচ্ছে। এটা নন্দীবাড়ির দুর্গা দালান, খুব সুন্দর। আমরা এবারে নন্দীবাড়ির গৃহদেবতা রাজরাজেশ্বরকে দেখতে এসেছি। এইটা এখন বন্ধ আছে, সামনে একটা ঘন্টা রয়েছে। এইটা রাজরাজেশ্বরের মূল মন্দির। ওনাদেরই বাড়ির একজন বলল এই জানলা দিয়ে ওনাকে দর্শন করা যাবে। আমি খালি চোখে দেখেছি, দেখি ক্যামেরাতে এটা ওনাকে রাজরাজেশ্বরের দর্শন পাই কিনা। না, এখান থেকে খুব একটা ভালো আসছে না। সিংহাসনে বসে আছেন রাজরাজেশ্বর। আর একবার আসতে হবে পুজোর সময়, ওনাকে দর্শন করব। খুব ভালো লাগলো। এরপরে এইটা হচ্ছে নন্দীবাড়ির লক্ষ্মী মন্দির। এইখানে লক্ষ্মী ঠাকুর অবস্থান করেন, খুব সুন্দর। পূজাবাড়ির সামনেই এই নববতখানাটা রয়েছে। এখানে আগে সানাই বাসত, পাশে লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। পূজাবাড়ি থেকে একটু এগিয়ে এই জোড়া শিব মন্দির রয়েছে। কথিত আছে জমিদার জয়দেব নন্দী তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই জোড়া শিব মন্দির নির্মাণ করেন। খুব সুন্দর টেরাকোটার কাজ এই মন্দিরের গায়ে রয়েছে। আমরা মন্দিরগুলো দেখছি, যদিও প্রায় জরাজীর্ণ অবস্থা। এইটা নাকি রাজবাড়ি আগে ছিল, এখনো ওনাদেরই বংশধররা এখানে বসবাস করেন। বিরাট বাড়ি, খুব সুন্দর। আমরা এবার কাছারি বাড়ি দেখতে যাচ্ছি। কাছারি বাড়ি ঢোকার মুখেই এই একটি মন্দির রয়েছে, খুব প্রাচীন। যাবো, ওরা খেলুক না। এটা নন্দী জমিদারদের কাছারি বাড়ি। এটা নির্মাণ করেন জমিদার দুর্লভ নন্দী। বিরাট এই বাড়িটা, তবে মেনটেন্স একেবারেই হয় না। এই হচ্ছে মেন গেট। ভিতরে প্রবেশ করে টানা লম্বা বারান্দা, দুধারে 10-12টা ঘর আছে। এখন ক্রিকেট খেলা চলছে। এই বারান্দায় একটা ঘোড়ার মূর্তি রয়েছে। আমরা একটু ছাদে উঠছি, ছাদে উঠে চারিদিকটা দেখব। এখানকার এলাকার লোকজনই বলল ছাদে যাওয়া যায়, ঘুরে দেখতে পারবেন। এই সামনেই বৈঠকখানা বাড়ি। ছাদে ওঠে, এখনো এতটা খারাপ হয়নি। চুঁচড়ো থেকে রাখাল রাজা এসেছিল। রাখাল না, জগৎ গরিমাকে পুজো দিয়ে রাখাল রাজা ভোগ খেয়ে তারপরে এখানে এলাম। আমাদের কাছারি বাড়ি মোটামুটি দেখা হয়ে গেল। এখানে মূলত সেই সময় প্রশাসনিক কাজগুলোই হতো মনে হয়। এবার নিচে গিয়ে কাছারি বাড়ির সামনে বৈঠকখানা বাড়ি আমরা একটু দেখব। আমরা এখন বৈঠকখানা বাড়িতে চলে এসেছি। এটা নন্দী জমিদারদের বৈঠকখানা বাড়ি। এখানে মেনলি আমোদ প্রমোদের ব্যবস্থা হতো মনে হয়। আমি এখান থেকে আমরা ফিরে যাব। আর ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ এখন বিকেল হয়ে গেছে। পড়ন্ত বেলায় খুব সুন্দর লাগছে বাড়িটা। আজকের ভ্রমণ শেষ হলো। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে সবার আগে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।
বাড়ি ফিরে আমার স্ত্রী এতটাই ক্লান্ত হয়ে গেছে, ও রাত্রিরে এই চাল ডাল দিয়ে ফুটিয়ে দিয়েছে। এইতেই আজকে আমার রাত্রিরের ডিনার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে।